আরজিকর কাণ্ডে কার্যত একের পর এক চাঞ্চল্যকর তথ্য দেখা যাচ্ছে। 43 সেকেন্ডের মাথায় সঞ্জয়কে দেখা যাচ্ছে আরজিকরের এমার্জেন্সি বিল্ডিং, কিন্তু 43 সেকেন্ড মাত্র সময় নিচ্ছে, সে শ্যামবাজার 5 মাথার মোড়ে তাকে দেখা যাচ্ছে। কি করে হতে পারে? সিবিআই যে রিপোর্ট আদালতে পেশ করেছে কার্যত সেই সূত্র মারফত যা জানা যাচ্ছে, 43 সেকেন্ডে মাত্র সঞ্জয় কি করে ওখানে পৌঁছে যেতে পারে, রহস্যজনক। আপনি কথাতে এই সমস্ত তথ্য কারা দিচ্ছেন, কোত্থেকে পাচ্ছেন আমি জানি না। এই সমস্ত তথ্য যদি থেকে থাকে তাহলে সিবিআই যারা তদন্ত করছেন তাদের দায়িত্ব এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত করে যে সত্য তারা তথ্য খুঁজে পাচ্ছেন তা আদালতের কাছে পেশ করা, বিচারটা আদালত করবেন। এবং আমাদের ভরসা এখনো, যেহেতু সিবিআই ভারতবর্ষের একটা মুখ্য তদন্তকারী সংস্থা, যে তারা তাদের যোগ্যতার প্রতিফলন ঘটাবেন। এই সমস্ত তথ্য থাকার পরে যদি আসল অপরাধীদের খুঁজে না বার করা যায় তাহলে বুঝতে হবে যে সিবিআই যোগ্য নন। তাহলে বুঝতে হবে যে ভারতবর্ষে এরকম একটা অযোগ্য তদন্তকারী সংস্থা নিয়ে আমাদের চলছে। সেটা কি দেশের পক্ষে মঙ্গল? যারা শাসনে আছেন, দায়িত্বে, প্রশাসনে, তাদের সব ভাবনা করার সময় এসে গেছে এবং জনগণের ভাবার সময় এসে গেছে যে এই যদি তদন্তকারী সংস্থা তারা তদন্ত এভাবে ঠিক মতো না করেন তাহলে ভারতবর্ষের মানুষের কি দেশের আইন শৃঙ্খলা তদন্ত এর উপরে ভরসা থাকবে? যদি ভরসা না থাকে তার পরিণতি কি হবে? এই সামগ্রিক বিষয়গুলো চিন্তা ভাবনার মধ্যে থাকা দরকার বলে মনে করি। যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনে আবার তদন্ত করতে হবে। আমি, আপনারা লক্ষ্য করে থাকবেন, যেদিন থেকেই এই সঞ্জয় চিৎকার করে বলছে যে আমি অপরাধ করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, সেদিন থেকে আমি বলছি এই কথার সূত্র ধরেই তদন্তকে আবার নতুন করে করতে হবে। একজন অপরাধী যাকে বলা হচ্ছে সে হঠাৎ এতদিন পরে এই কথাগুলো বলছেন কেন? এরা কুলতলি বা ফারাক্কার ঘটনার সঙ্গে আরজিকরের ঘটনার তুলনা করেন। তাদের বোধ, বুদ্ধি, বিবেচনা এই নিয়ে তো প্রশ্ন থেকেই যায় এবং তারা হয়তো চাইছেন আরজিকরের যে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে, তারা সেই বৃহত্তর ষড়যন্ত্রটাকে ক্রমশ ক্রমশ তদন্তের এখতিয়ারের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা দাবি করবো, আমরা তো এখনো দাবি করছি, আগেও দাবি করেছি, যে এই খুনটা নিছক একটা খুন নয়, এর পিছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে, সেটাকে খুঁজে বার করতে হবে। এবং ওকে সরানো হয়েছে আমার তো ধারণা কাটমানি আদান প্রদানের ক্ষেত্রে বোধহয় কথা বোঝাপড়ার ভুল হচ্ছিল। এবং সরকারের প্রাথমিক দায়িত্ব দেখা, একটা মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে, এই যে বলে দেওয়া খুব সহজ। সুতরাং এটা তার কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে তো যে গরিব মানুষকে লেখাপড়া শিখিও না, তারা লেখাপড়া না শিখে তারা আমাদের তাদের যে সস্তা শ্রমটা আমরা উপার্জন করতে পারবো। এই সমস্ত যে সমস্ত মিডিয়া এসব বলে সেই সমস্ত মিডিয়াকে কারা স্পন্সর করছে খুঁজে দেখুন, দেখবেন তারা চান না যে গরিব মানুষের মধ্যে লেখাপড়া তুলে। বেসরকারিতে গেল কেন? সরকারের নাকি এত স্বাস্থ্যসাথী, চারিদিকে নাকি সুপার স্পেশালিটি হসপিটাল ইত্যাদি হচ্ছে, প্রথমে জিজ্ঞাসা করুন আপনি বেসরকারিতে গেলেন কেন? কল্যাণ ব্যানার্জি বলেছে কোনো বিধায়কের স্বাস্থ্যসাথী হয় না, এটা জেনে রাখা দরকার আপনাদের। বিধায়ক ও স্বাস্থ্যসাথী না হলে বিধায়কের জন্য প্রাইভেট হসপিটাল, সরকারি হাসপাতাল না। ওরা যে কথা বলে, এই কথা যে নিজেদের বিরুদ্ধে কথা বলে, এটা বুঝতে পারেন না। যারা জঙ্গিদের ধরলেন, যারা বলছেন এরা জঙ্গি, তাদের তো দায়, প্রশাসনের দায় খুঁজে বার করা। এরা এলো কি করে? জঙ্গিরা সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে বা সীমান্ত লাগোয়া বিভিন্ন রাজ্যে এলো কি করে? সেই তদন্তটা হচ্ছে না কেন? সীমান্ত প্রহর রক্ষার দায় কার? পাসপোর্ট নকল হচ্ছে কি করে? আধার কার্ড কি করে নকল হচ্ছে? এতদিন পর্যন্ত আমরা স্কুলের ডিগ্রি নকল শুনেছি, মিথ্যা ডিগ্রির কথা শুনেছি, কিন্তু তাহলে দায় কার? জবাব তো দিতে হবে। যারাই দায় প্রাপ্ত হোক, ভোটার তালিকায় তদন্ত করে বলতে, কে কি বলছে বড় কথা না। অপরাধী কখনো বলে আমি অপরাধ করেছি, সেটা কে কি বললো বড় কথা না, কিন্তু এটা সঠিকভাবে তদন্ত করে কেন খুঁজে বার করা হচ্ছে না? এত হইচই কেন হচ্ছে? এইসব হইচই করে কি হইচইয়ের মধ্যে দিয়ে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে? আমার তো প্রশ্ন। তদন্ত করে সরকারের উচিত, আমি ধরেছি একজনকে, তার সম্বন্ধে আমার খবর আছে জঙ্গি, তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে জানতে সে জঙ্গি এলো কি করে, তাকে এই সমস্ত নথি তৈরি করতে সাহায্য করলো কারা, তাদের ধরো।
আসল সূত্র যেখানে, উৎসস্থল যেখানে, সেই উৎসস্থলকে তুমি যদি চিহ্নিত না করো, তাতে যারা দায়প্রাপ্ত তাদের যদি তুমি আইনের পর্দায় না নিয়ে আসতে পারো, ওই ও জঙ্গি, ও বিদেশি, অনুপ্রবেশকারী, এসব গপ্প করে তো লাভ নেই। নিশ্চয়ই ধরবার প্রচেষ্টা হচ্ছে, ধরতে হবে। রাজনৈতিক টানাপোড়েন আছে, সেই রাজনৈতিক টানাপোড়েন প্রথম দিনই যে শঙ্কা প্রকাশ করেছিলেন যে বৃহত্তর ষড়যন্ত্র আছে, সেটাকে খুঁজে বার করতে হবে। কেন মুখ্যমন্ত্রী সকাল থেকে সারাদিন ফোনে মনিটর করেছেন, ভাবতে হবে, এগুলো খুঁজে দেখতে হবে। মুখ্যমন্ত্রী তো যে কোনো খুনের ক্ষেত্রে এরকম মনিটর করেন না। এই সমস্ত বিষয়গুলো একটা সূত্রে গাঁথতে হবে, তবেই আমরা আসল উদ্দেশ্য খুঁজে পাবো। যদি এই ধরনের উদ্দেশ্য এবং মূল চক্রান্তকারীদের, ষড়যন্ত্রকারীদের খুঁজে বার করতে না পারি, তাহলে কিন্তু দুর্বৃত্ত যারা, তারা মাথায় উঠে যাবে এবং তারাই প্রকৃতপক্ষে প্রশাসন চালাবে। সেটা ভারতবর্ষের জনগণের ভাবা দরকার, পশ্চিমবঙ্গের জনগণের ভাবা দরকার। তাদের চিন্তায় আসা উচিত যে তারা কিভাবে কাদের প্রশাসনের দায়িত্ব দেবে। আমি বলছি স্যার, একটা জিনিস আমি বলছি, এই যে আরজি কর প্রসঙ্গে দেখা যাচ্ছে যাদের সঙ্গে খাবার খেয়েছিলেন, যাদের সঙ্গে টিফিন করেছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সব। আমি বলছি স্যার, একের পর এক তথ্য সিএফএসএল এর রিপোর্ট নিয়েও তো চাঞ্চল্য ছড়িয়েছে। সবটাই দেখুন, এগুলো আমরা দূর থেকে বসে অনেক কিছু বলতে পারি, অনেক কল্পনাও করতে পারি, কিন্তু আবারও বলি, এই সমস্ত দায়িত্ব তদন্তকারী সংস্থা। আইন আইন দায়িত্ব দিয়েছে তদন্তকারী সংস্থাকে, কলকাতা হাইকোর্ট দায়িত্ব দিয়েছে সিবিআই কে। তাদের খুঁজে বার করতে হবে। সিএফএসএল যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনে আবার তদন্ত করতে হবে। আমি, আপনারা লক্ষ্য করে থাকবেন, যেদিন থেকেই এই সঞ্জয় চিৎকার করে বলছে যে আমি অপরাধ করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, সেদিন থেকে আমি বলছি এই কথার সূত্র ধরেই তদন্তকে আবার নতুন করে করতে হবে। একজন অপরাধী যাকে বলা হচ্ছে, সে হঠাৎ এতদিন পরে এই কথাগুলো বলছেন কেন? অপরাধীর কথাও তো শুনতে হবে। শুধুমাত্র যে অভিযোগ করলো তার কথাই শুনবো, আর যে অভিযুক্ত তার কথা শুনবো না, এখন হচ্ছে তো অপরাধী সাব্যস্ত হয়নি। আমি মুখ্যমন্ত্রীর বাংলার কথা বলছি না, সে এখনো হচ্ছে অভিযুক্ত। সেই অভিযুক্ত যতক্ষণ না সাব্যস্ত হচ্ছেন দোষী, তার তো কথা বলার অধিকার আছে, তার কথাও শুনতে হবে। সে মিথ্যে বলছে না সত্যি বলছে, খুঁজে বার করতে হবে। তো হঠাৎ সে মিথ্যে বলছে কেন, কিংবা হঠাৎ যে কথা বলছে তার কি গুরুত্ব আছে, সবটাই তদন্তকারী সংস্থার এখতিয়ারভুক্ত এবং তারাই তদন্ত করে খুঁজে বার করবেন। সিএফএসএল এর রিপোর্টে কার্যত দেখা যাচ্ছে সেমিনার রুম ঘটনাস্থল নয়, এরকমটাই জানা যাচ্ছে। আমি বলছি, এই যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, তারপর 7 তলার ওটি রুম সিল করে দেওয়া হয়েছিল, তাকে আবার খোলা হলো, খুলতেই দেখা যাচ্ছে সেই ভাইরাল ভিডিও কার্যত, দেখা যাচ্ছে ব্লাড পড়ে রয়েছে, সমস্ত কিছু হয়ে রয়েছে। কথা হচ্ছে, এগুলো সবটাই, এই যা আমরা বলছি ভাবছি, সবটাই তো তদন্তের আওতাভুক্ত। আমরা তো আগাম কিছু এভাবে বলে দিতে পারি না। তদন্ত ঠিক মতো হোক, এটাই আমরা চাইবো। এবং চিকিৎসকরা লড়াই করছেন, বা চিকিৎসক লড়াইটা তো নৈতিক লড়াই। যদিও শাসক দল তারা বিভিন্ন সময় আদালতেও যা সওয়াল হচ্ছে, তার থেকে দেখছি তারা চিকিৎসককে জনগণের শত্রু বানিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখন হয়তো তারা আশঙ্কা করছেন চিকিৎসকদের আন্দোলনের ফলে যদি সঠিক তথ্য বেরিয়ে আসে, তাহলে আসল যারা জনগণের শত্রু, যারা ক্ষমতায় বসে আছেন, তাদের মুখোশ খুলে যাবে। সেই আশঙ্কাতেই হয়তো এই সমস্ত সওয়ালও হচ্ছে। তদন্ত যেদিকে এগোচ্ছে একের পর এক যা দেখা যাচ্ছে, আমি বলি পরে আবার এরকম হবে না যে আর অভয়া খুনি হননি, অভয়াকে ওখানে ফেলে দেওয়া গেছে। আমি বলছি যেভাবে যা দেখা যাচ্ছে, এত গাছাড়া এইরকম কাল্পনিক চিন্তা ভাবনার মধ্যে আমি নিজেকে জড়াতে রাজি নই। আমি বারবার বলবো যে তদন্ত হবে, তথ্য ভিত্তিক খুঁজে বার করুন। এই সমস্ত বড় বড় যে ফৌজদারি অপরাধ, তার তদন্ত আমি একবার শেষ করে দিলাম বললে হাত পা গুটিয়ে নিলে হবে না। যেমন সূত্র পাবো, সেই সূত্র ধরে আমাকে তদন্ত চালাতে হবে। একই সাথে ফিরহাদ হাকিমকে কার্যত দেখা যাচ্ছে হিডকো থেকে সরিয়ে দেওয়া হলো চেয়ারম্যান পদ থেকে। তাহলে কি হয়েছে, এটা ওদের প্রশাসনিক সিদ্ধান্ত, ওদের চিন্তায় প্রশাসনিক সিদ্ধান্তে স্বাস্থ্য সচিবকে সরানো যায় না, কিন্তু জনপ্রতিনিধিকে সরিয়ে দেওয়া যায়। এইসব চিন্তা নিয়ে যারা প্রশাসন চালায়, বুঝতে হবে তাদের প্রশাসন চালানোর মধ্যে কোথাও একটা অসৎ উদ্দেশ্য কাজ করে, এবং ওকে সরানো হয়েছে আমার তো ধারণা কাটমানি আদান প্রদানের ক্ষেত্রে বোধহয় কোথাও বোঝাপড়ার ভুল হচ্ছিল। 30 তারিখ মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাচ্ছেন কার্যত,
মুখ্যমন্ত্রী সেখানে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যাচ্ছেন, অনেক দিন পর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেটা নিয়ে সেখানে সাধারণ মানুষের প্রতিক্রিয়া চাইতে গেলে তারা ভয়ে, প্রেস দেখে এখনো চুপ আছে। বলছি, শাহজাহান নেই স্যার, কার ভয়ে এখনো পর্যন্ত সন্দেশখালি এই ধৃত সেটা বলে যে তারা তো গুন্ডা পাড়ায় পাড়ায় দেখেছে, কারণ কখনো একজন শাহজাহান হয়, কখনো একজন হয়তো ঔরঙ্গজেব হয়ে যায়, কখনো একজন অনুব্রত হয়ে যায়, কিন্তু তাদের শাখা প্রশাখা তো সর্বত্র ছড়িয়ে আছে। টাকা, প্রলোভন, ভীতি, এর সঙ্গে আরএসএস এর যোগ আছে। আরএসএস এদের টাকা দিয়ে মদত করছে। তো যদি বলেন মুখ্যমন্ত্রী সব জায়গায় যাওয়া উচিত, এখন সন্দেশখালীতে যাওয়া উচিত না, মাঝে মাঝে এই শীতকালে একটা ভ্রমণ দরকার, আর ছোটখাটো ভ্রমণ করছে। একই সাথে দেখা যাচ্ছে, আমি বলছি 26,000 যাদের প্যানেল বাতিল হয়েছে কার্যত, তারা পথে আন্দোলন করছে। তারা বলছে সঠিক কথা কমিশনার বলতে পারছে না আমাদের হয়ে, বিচারপতি যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্টে তুলছে তার সঠিক উত্তর দিতে পারছে না। মমতা ব্যানার্জিকে আসতে হবে সঠিক উত্তর দিতে। তারা বলবে তাদের কোথাও দেওয়া চলবে। ব্যাপক দুর্নীতি হয়েছে, এটা তো অস্বীকার করছে না, সবাই স্বীকার করছে দুর্নীতি হয়েছে। এখন যে দুর্নীতি হয়েছে সেখানে কারা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, কারা দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, এর বাছবিচার কে করবে? স্যার, মাদ্রাসাগুলোর যেগুলো অনুমোদন নেই সেখানে নাকি জঙ্গি প্রশিক্ষণ চলছে কার্যত বলা হচ্ছে, সেইগুলোকে তুলে নেওয়ার চেষ্টা। যারা এই সমস্ত তথ্য বার করছেন যে মাদ্রাসা প্রশিক্ষণ হচ্ছে জঙ্গি, তো তারা তথ্য পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না কেন? স্টুডিওতে বসে নাচানাচি হইচই করে লাভ নেই তো। যদি আমার কাছে মনে হয় যে এরা জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে, তো নির্দিষ্ট তথ্য আমরা তো দেবো সরকারকে। সরকারের তো দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তো সেটাকে নিয়ন্ত্রণ করা। সেসব না করে আমি যদি স্টুডিও নাচানাচি করি, তাতে কি হবে? কাজের কাজ কিছু হবে? একই সাথে আমি বলছি সব শেষ, আমি বলছি স্যার, মাদ্রাসায় যারা গরিব মানুষ, প্রত্যন্ত গ্রামে যদি আপনি দেখেন, তারা ওখানে খাওয়া দাওয়া করে মানে একটা পড়াশোনা করার সেখান থেকে তৈরি হয়। আমি বলছি এইগুলো কি একটা আক্রমণ হচ্ছে না একটা জাতিকে গোটা ভুল করছেন আপনারা। গোটা ভারতবর্ষের নতুন যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির মূল কথা হচ্ছে শিক্ষা ক্রমশ ক্রমশ বেসরকারিকরণ করো। যার বাপের টাকা আছে সে লেখাপড়া শিখবে, গরিব মানুষ লেখাপড়া শিখবে না। পশ্চিমবঙ্গে সেটা খুব দ্রুত কার্যকর করেছে, যে শিক্ষা ব্যবস্থাটাকে একজন দুর্নীতির সঙ্গে মিশিয়ে দিয়েছে। চারিদিকে বেসরকারি স্কুল হচ্ছে। আপনি যেখানেই যান, আমি সেদিকে হাওড়া মিটিং গেছিলাম, কল্যাণী এক্সপ্রেসে যাচ্ছি, চারিদিকে বড় বড় প্রাইভেট স্কুল হচ্ছে, এবং সেই প্রাইভেট স্কুলগুলোর পেছনে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন তৃণমূল নেতারা যুক্ত আছেন, কিন্তু বিতর্কের কোনো অবকাশ নেই। এবং এখানে আমাদের সরকারি ব্যবস্থাপনা স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। গরিব মানুষ কোথায় পড়তে আসে? পাঠশালায়, মাদ্রাসাটা শিক্ষা কেন্দ্র। সেই শিক্ষা কেন্দ্রকে যদি আমি ঠিক মতো লালন পালন করি, বাম আমলে আমি জানি মাদ্রাসাতে বিজ্ঞান শিক্ষা হচ্ছিল, ইতিহাস ভূগোল পড়ানো হচ্ছিল, এমনকি অমুসলিম শিক্ষক শিক্ষিকারা মাদ্রাসায় চাকরি পাচ্ছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্য দিয়ে। এখন সেটাকে যদি ভেঙে ফেলা হয়, তাহলে কি হবে? সাধারণ দরিদ্র ঘরের মানুষ তারা লেখাপড়া শিখবে না, এবং যেটাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা। এই মাদ্রাসা বন্ধের কথা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, রাতারাতি ভোট ব্যাংকের ভয়ে তিনি পাল্টে গিয়েছিলেন, একদিনের মধ্যে তার মন্তব্যকে পাল্টে দিয়েছিলেন, এখন এই কথা উঠছে। যারা তুলছেন তারা তো চান না গরিব মানুষ লেখাপড়া শিখে। তারা মানুষকে তো মানুষ হিসেবে দেখেন না, মানুষকে তার ধর্মীয় সূত্র হিসেবে দেখেন। এরা ভুলে যান মানুষের জন্মের সময় কোনো ধর্ম থাকে না, ধর্মটা পরে আসে। সুতরাং মানুষকে মানুষ হিসেবে যদি বার্তা দেওয়া হয়, যেখানে শিক্ষার সুযোগ আছে, মাদ্রাসা হোক, পাঠশালা হোক, প্রাথমিক স্কুল হোক, সেইগুলোকে লালন পালন করা উচিত। এবং সরকারের প্রাথমিক দায়িত্ব দেখা, একটা মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে, এই বলে দেওয়া খুব সহজ। সুতরাং এটা তার কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে তো যে গরিব মানুষকে লেখাপড়া শিখিও না। তারা লেখাপড়া না শিখে তারা তাদের যে সস্তা শ্রমটা আমরা উপার্জন করতে পারবো। এই সমস্ত যে সমস্ত মিডিয়া এসব বলে, সেই সমস্ত মিডিয়াকে কারা স্পন্সর করছে খুঁজে দেখবেন তারা চান না যে গরিব মানুষের মধ্যে লেখাপড়া তুলে। বলছি, বাম আমলে চশমার বিল নিয়ে হইচই হয়েছিল, যারা সমালোচনা করেছিল তাদেরই বিধায়ক কার্যত দেখা যাচ্ছে 6 লাখ টাকা বিল বেশ করেছে, বিল করেছে। এখন সেটা ঠিকঠাক করুক, মুখ্যমন্ত্রী বুঝুক। এখানে চিকিৎসার কিরকম খরচ বেড়ে গেছে, দেশের মানুষ বুঝুক। বাম আমলে সমালোচনা হয়েছিল
আহ, মানব মুখার্জি তিনি সেই বিলটা নিয়ে আর নাড়াচাড়া করেননি, ঠিক আছে, কি অসুবিধা? হ্যাঁ, 80,000 কঠিন ব্যাপার না, তো এমন কিছু হয়েই ব্যাপার না। যাকে সেটা নিয়ে বিতর্কে যাচ্ছি না, সে পুরোনো দিন। এখন যদি 6 টাকা তৃণমূলের কোনো এমএলএ বিল করে থাকেন, তাহলে তো রাজ্য সরকারের ভাবা উচিত যে এই পরিমাণ টাকা খরচা হচ্ছে, এখানে গরিব মানুষের চিকিৎসা তাহলে কি সুযোগ থাকে?